আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চলতি বছর প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো বা উষ্ণায়ন প্রক্রিয়া। এটি একটি জলবায়ু চক্র যার প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা বেড়ে যায়, ফলে দেখা দেয় খরা। আবহাওয়াবিদরা জানান বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়তে পারে। এল নিনো মূলত একটি জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা 2026 থেকে 2027 সালের মধ্যে বহুগুণ শক্তিশালী এল নিনোর রূপ প্রত্যক্ষ করতে যাচ্ছে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয় তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10% হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়। 2026 সালে সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়, কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এপ্রিলের উষ্ণতম মাস, কিন্তু সেই মাসে আপনার প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে ইতিমধ্যে এই গাছে বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটার সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে, তারা অনেক সময় এই 2 টাইমে ধান শুকাতে পারেনি। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বেশি শক্তিশালী হলে জুন থেকে পরবর্তী বছরের সময়গুলোতে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসতে পারে ব্যাপক পরিবর্তন। খরায় বেশি ক্ষতি হবে কৃষির। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার বীজ বপনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে হয়তো তাদেরকে কিছুটা চেঞ্জ আনতে হবে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। তবে পূর্বাভাস নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে বলেও জানাচ্ছেন বিজ্ঞানীরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধার তিস্তা পারে শুকনো মৌসুমে দেখা দেয় পানির অভাব, আর বর্ষায় ভয়াবহ ভাঙনের কবলে পড়তে হয়। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বসতভিটা নদীতে বিলীন হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। নদীর অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চলে প্রায় 9,500 হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এর মধ্যে ভুট্টা, মরিচ, কুমড়া, বাদাম, গম, তিসি, সূর্যমুখী ও পাট অন্যতম। নদীর নাব্যতা সংকটে ফসল ফলাতে কৃষকদের যেন কষ্টের শেষ নেই। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের কৃষকদের প্রায়ই বেকায়দায় পড়তে হয়। এই নদীর পানি আমাদেরকে এত অবহেলিত করছে, প্রতিবার 2বার 3বার ভাঙ্গা দিতে হয়, এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে, এরকম ভাবে আমাদের জনজীবন খুব দুর্ভোগের। আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এইবারে অনেক ফসল নষ্ট হয়েছে। এলে আমরা চাই অতি তাড়াতাড়ি নদী খনন হোক, আমাদের কাজগুলো ভালো হোক। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে, যাতায়াত সুবিধা হবে, যানবাহন চলবে, রাস্তাঘাট হবে, সব সাইডে ভালো হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চান তারা। এজন্য অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছে ওই এলাকার মানুষ। পানি হঠাৎ আসলে যে আমাদের যে শস্য আছে সেগুলো তলিয়ে যায়, মানুষের ঘরবাড়িগুলো একদম বিলীন হয়ে যায়। এ কারণে আমরা চেয়েছি যে তিস্তাকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের পানির যে ন্যায্য হিসাব সেটা যেন আমরা পাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ উত্তরের কৃষিতে বিপ্লব ঘটবে বলে আশা স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার।
দীর্ঘ 52 বছর ধরে মাত্র 1 টাকার বিনিময়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন গাইবান্ধার লুৎফর রহমান। এলাকায় তিনি 1 টাকার মাস্টার নামে পরিচিত। প্রতিদিন গ্রামীণ পথে হেঁটে হেঁটে কোমলমতি শিশুদের পাঠদান করান তিনি। সড়কের ধারে, গাছতলায়, এমনকি বাঁধের উপর বসে এভাবেই কোমলমতি শিশুদের পাঠদান করে যাচ্ছেন লুৎফর রহমান মাস্টার। গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাঁধ ঘেঁষা বাগুড়িয়া গ্রামে বাস করেন এই শিক্ষক। প্রতিদিন সকালে তিনি বেরিয়ে পড়েন গ্রামের মেঠো পথে হেঁটে হেঁটে শিশুদের জড়ো করে চালিয়ে যান পাঠদান কার্যক্রম। এখন চলে না, আমার জীবনে চলে না, বাঁচা খুব কঠিন। সময়তে খাবার জোগাড় করে পাই, সময়তে পারি না, হয়তো চালটা জোগাড় করে পাই না, খাবারটা আর তৈরি তরকারি জোগাড় করে পাই না, নিজের পোশাক পাতি কিনতে পারি না, খুবই কষ্ট দিন যায়। জীবনটা চলাবো তো বুদ্ধি করি যে আমার জীবনটা তো চলে। আমাকে শেষ বয়সে আমার জীবনটাতে কষ্টের মধ্যে পড়ে গেছে। আমার টাকা পয়সা নেই, চৌতুর পথ থাকে একটা ছেলেরা দেয়, দিলি দেয়, না দিলি নাই, তবু তার শিক্ষা লাভ করুক। 1974 সাল থেকে এখনো প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ফি হিসেবে মাত্র 1 টাকা করে নিচ্ছেন লুৎফর রহমান। তাই ভালোবেসে তাকে 1 টাকার মাস্টার নামে ডাকা হয়। 1 টাকা, 1 টাকা, তোমারটা কি 1 টাকা, তোমারটা কি 1 টাকা। 90 থেকে 96 পড়ালেখা করি, তখন আমরা পড়ালেখা করছিলাম, বাড়ি বাড়ি এসে পায়ে হেঁটে পড়াইছে আমাদের, প্রতিদিন 1 টাকা করে নিত। তার অনুসরণে আমি আজকে পল্লী চিকিৎসক। প্রতিদিন সলবেলে ঘর বাবা সাবা করিয়ে কি সরকারকে নিয়ে তাই পড়ায়, তবু পড়ো। 1972 সালে জেলার ফুলছড়ি উপজেলার গুণভরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। দরিদ্রের কারণে আর লেখাপড়া করতে পারেনি 1 টাকার মাস্টার লুৎফর রহমান। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাস চাপায় একটি অটোভ্যানের 3 জন যাত্রী নিহত হয়েছেন। মেঘুল্লা নামক এলাকায় সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটোভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলাইমান শিকদার নামে 5ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ভূঁইয়াপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়াকে কূটনৈতিক ইতিহাসে বড় অর্জন বলছেন অনেকেই। কিন্তু সভাপতি হিসেবে খলিলুর রহমানের কি কি দায়িত্ব, সে বিষয়ে জানবো এবারে। 2026-27 মেয়াদ অর্থাৎ আগামী 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর মাধ্যমে 40 বছর পর সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি বসেছেন। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে অনেক বড় একটি অর্জন। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 81তম অধিবেশনের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কি? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটি পদ। সভাপতির প্রধান দায়িত্ব হলো সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করা, আলোচনার কার্যক্রম পরিচালনা করা, বক্তাদের তালিকা অনুমোদন এবং কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করা। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা ও ঐক্যমত্য প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন সভাপতি। সভাপতি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, উচ্চ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক অনুষ্ঠানে সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করেন। তিনি অধিবেশন চলাকালে বিভিন্ন বিশেষ ও উচ্চ পর্যায়ের সভা, থিমেটিক বিতর্ক এবং আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ও পরিচালনা করে থাকেন। সাধারণ পরিষদের সভাপতিকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হয়। ফলে এই পদটি বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বৈশ্বিক বিভিন্ন সংকটে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি একক কোনো নির্বাহী বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং আন্তর্জাতিক কোনো আইন তৈরি করতে পারবেন না। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না তিনি, এবং জাতিসংঘের বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কারও সভাপতির ক্ষমতায় করা সম্ভব নয়। 1986 সালে সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের আলাদা হামলায় গাজায় একই পরিবারের 5 জন সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও 15 জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একই সাথে 4টি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয় বলে খবরে জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 3526 জন। সব বাধা টপকে নারী সাফ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার মিশন টানা 3য় শিরোপা জয়। সেই লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি হবে মারিয়া মান্দারা। আগের ম্যাচের ভুল শুধরে নতুনভাবে নিজেদের তৈরি করতে বৃহস্পতিবার সারাদিন হোটেলেই মিটিং করে টিম বাংলাদেশ। যে লক্ষ্য নিয়ে ভারতের গোয়া রাজ্যে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল, এখন সময় তা অর্জনের। যা করতে হবে ভারতকে হারিয়ে, যাদের বিপক্ষে আগের 10 বারের দেখায় জয় পেয়েছে 2 বার, তবে সেটা ভিন্ন মাঠে। ভারতের ঘরের মাঠে তাদের হারানোর সুযোগ হেলায় হারাতে চায় না নারী দল। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। এবং আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের মানে কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। গ্রুপ পর্বে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় বিদ্ধ হয়েছে দল। তা কাটিয়ে ফাইনালে পা রেখে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার শেষবারের মতো নিজেদের নিংড়ে খেলার প্রতিশ্রুতি। একটা বিগ ম্যাচ খেলতে গেলে, একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে গেলে একটু চাপে থাকতেই হয় দলটাকে, কারণ এই বিগত মানে গ্রুপ পর্যায়ে আমরা একটা ম্যাচ হেরেছি। হারার পর একটা ম্যাচ খেলাটা আমাদের টিমের জন্য একটু সমস্যা তো হবেই, যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মেয়েরাও ভালো করেছে এবং চেষ্টা করেছে যে আমরা ম্যাচ উইন করতে পারি। নেপালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন মনিকা চাকমা। টিম ম্যানেজমেন্টের আশা শুক্রবারের অনুশীলনে দেখা যাবে তাকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।